हेलो एवरीवन, वेलकम टू कुदरत एस क्लासेस। तो देखो आज के 21/1/2024 अर्थात জানুয়ারি 21 तारीख आज के लेडी कन्स्टेबल मेन परीक्षा हो गल 2023 যে लेडी कन्स्टेबल নোটিফিকেশন বেরিয়েছিল তার প্রিলি হওয়ার পর মেন আজকে হয়ে গেল। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের 85খানা কোশ্চেনের মধ্যে ঠিক আছে যে আমাদের 25খানা কোশ্চেন জিএস থেকে এসেছিলো। ঠিক আছে, এবং এটাও আসে 25, 25, 25 আর হচ্ছে 10, তো 3 25 75 আর 10 85। ঠিক আছে, 25 হচ্ছে জিএস, 25 হচ্ছে তোমার অঙ্ক, আর 25 হচ্ছে জিআই অর্থাৎ রিজনিং, আর 10 হচ্ছে ইংরেজি। তাহলে আমরা এখানে আজকে দেখব যে 25খানা কোশ্চেন জিএসের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো এসেছিলো সেইগুলো আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো হিস্ট্রিতে দেখো কতগুলো এসেছে, 7খানা কোশ্চেন আছে হিস্ট্রি থেকে এসে 7খানা কোশ্চেন। আমি বারবার করে বলি তোমাদের যে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এরা হিস্ট্রিটা খুব ভালো জোর দেয়। ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি আর হচ্ছে তোমার সায়েন্স, এই 3টে পোর্শন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থেকেই যায়। আর্ট অ্যান্ড কালচার থেকে থাকে না, ইকোনমিক্স থেকে থাকে না। ঠিক আছে, ম্যাক্সিমাম এগুলো একদম অ্যাভয়েড করে চলে, এগুলো সাধারণত থাকে না। তো দেখো যে 7খানা ইতিহাসে যে 7খানা কোশ্চেন এসেছিলো সেইগুলো দেখো। প্রথম কোশ্চেনটা কী আছে দেখো, বিজয়নগরের সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে? শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে তোমার কৃষ্ণদেব রায়। তিনি বিজয়নগরের সাম্রাজ্যের পুরোটায়, ঠিক আছে, এবং কৃষ্ণদেব রায় হচ্ছেন তুলুব বংশের রাজা। ঠিক আছে, কৃষ্ণদেব রায়, বোঝা গেল? তো তিনি হচ্ছেন সবথেকে সর্বশ্রেষ্ঠ রাজা। তারপরে দেখো কী আছে কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, যে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? ঠিক আছে, এই নবাব ওয়াজিদ আলী শাহ তিনি ছিলেন অযোধ্যার নবাব। ঠিক আছে, যখন 1854 খ্রিস্টাব্দে ডালহৌসি তোমার কুশাসনের অজুহাতে তিনি তার সাম্রাজ্যকে দখল করে নেয়। এবং যে লক্ষ্ণৌর, যে তোমরা জানবে যে লক্ষ্ণৌর যে বেগম হজরত মহল, ঠিক আছে, হজরত মহল, তিনি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী, এই সেই নবাব ওয়াজিদ আলীর শাহর ঠিক আছে, বেশ। তারপরে দেখো কি আছে, 3 কোশ্চেনটা দেখো, যে সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ম্যাক্সিমাম দেখবে বিশেষ করে ডব্লিউবিপি রিক্রুটমেন্ট বোর্ডের এরা কিন্তু কি করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে তুলে দেয় ম্যাক্সিমাম। পিএসসির বলো, যে পিএসসির যে কোশ্চেনগুলো যদি ভালোভাবে কেউ পড়াশোনা করে, বিশেষ করে ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন ওরা তুলে দেয়, সাধারণত এ যাবত এসেছে আর কি। তারপর দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো, গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ জয়দেব রচনা করেন। এর বাড়ি হচ্ছে বীরভূম। ঠিক আছে, কোথায় বাড়ি? বীরভূম। এবং তিনি ছিলেন লক্ষণ সেনের, ঠিক আছে, সভাকবি, সমকালীন। ঠিক আছে, লক্ষণ সেনের। এটাও পরে পরীক্ষাতে যে গীত গোবিন্দ যে লিখেছেন জয়দেব, তিনি কার সময়কালীন বা সভাকবি ছিলেন সেটা হচ্ছে লক্ষণ সেন, এটা আসে। তারপর দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সহজ। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় এসেছিলেন? টমাস রো এসেছিলেন, দেখো ইনি এসেছিলেন জাহাঙ্গীরের সময়কালে। তোমার 1508 খ্রিস্টাব্দে এসেছিলেন তোমার কী বলে ওটাকে, কী বলে, হকিন্স। ঠিক আছে, যাকে বলা হয় তোমার কিং খান বলা হয়, হকিন্স। ঠিক আছে, হকিন্স এসেছিলেন। তারপরে পরেই 1516 খ্রিস্টাব্দে এই থমাস এসেছিলেন। ঠিক আছে, থমাস, বোঝা গেল? এই থমাস এসেছিলেন। তো প্রথম যিনি হচ্ছেন সেটা হচ্ছে হকিন্স, তারপরে পরে এসেছেন থমাস। কারণ তোমার 1505 খ্রিস্টাব্দে আমাদের কী বলে ওর নাম, আকবরের সময়কাল শেষ হয়ে আছে, তারপরে পরে তার ছেলে জাহাঙ্গীর বসের সময়কালে তখনই এসেছিলেন টমাস রো। তারপর দেখো সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খুব সহজ কোশ্চেন, এইগুলো একদম পাতি কোশ্চেন, এখান থেকে বলাই যায় না যে এত সহজ কোশ্চেন হতে পারে। খান আব্দুল গফর খান। আচ্ছা, ইনি একটা বাহিনী তৈরি করেছেন, লাল কোর্তা রেড শার্ট বলে কোর্তা বলে একটা বাহিনী তৈরি করেছিলেন খান আব্দুল গফর খান। এখান থেকে আরেকটা কথাই মনে রাখো যে 1987 খ্রিস্টাব্দে ভারতরত্ন দেওয়া হয় তাকে।
ঠিক আছে। একমাত্র বিদেশি দুজনকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, একজনকে নেলসন ম্যান্ডেলা, আর হচ্ছে তোমার এই একজন হচ্ছে তোমার খান আব্দুল গফুর খান। তিনি ছিলেন, এবং তিনি কোন মানে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময়, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন, সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী। তারপর দেখো 7 কোশ্চেনটা কী আছে দেখো, নিম্নলিখিত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে? মহাপরিনির্মাণ ঘটেন কোথায়? কুশীনগরে। কত সালে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে, বিসিতে, ঠিক আছে, 483 খ্রিস্টাব্দে বিসিতে। কপিলা বস্তু তোমার লুম্বিনী, যে কপিলা বস্তু, এটা আমি অনেকবার পড়িয়েছি কোশ্চেনটা। দেখো কপিলা বস্তুটা হচ্ছে তোমার নেপালের একটা ডিস্ট্রিক্ট, আর সেখানকার লুম্বিনী গ্রামে তার জন্মগ্রহণ করা হয়। আর বুদ্ধগয়া কী বলো তো? বুদ্ধগয়া থেকে নির্বাণ, মানে নির্বাণ তো নয়, তোমার বোধি লাভ করেছিলেন, ঠিক আছে। এই বুদ্ধগয়াতে কী করেছিলেন? বোধি লাভ করেছিলেন, সেটা বিহারে অবস্থিত। তাহলে আমাদের 7খানা কোশ্চেন ইতিহাস থেকে এসেছিলো, খুব সহজ সহজ কোশ্চেন এসেছিলো। যারা একটু টাচের মধ্যে আছে তারা প্রত্যেকেই কিন্তু সবগুলো পেরে যাওয়ার কথা। ভূগোল থেকে দেখো কাছে 6খানা কোশ্চেন। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তো বুঝতেই পারছো, ট্রপোস্ফিয়ার। আমি তোমাদেরকে বারবার করে বলি যে TSM, টিম, TIEM, টিম, কথাটা মাথায় রাখবা। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই দুটো একই কিন্তু, ঠিক আছে। আর এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে তোমার একদম শেষ ইয়ে। আর ট্রপোস্ফিয়ারের এটা হচ্ছে 15 থেকে 18 কিলোমিটার। সমুদ্র তল থেকে, মানে সমুদ্রের উচ্চতা থেকে, সমুদ্রের জলের যে উচ্চতা আছে তার থেকে 15 থেকে 18 কিলোমিটার হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ারের উচ্চতা, এবং একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। একে বলা হয় কী বলতো? ক্ষুব্ধমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারকে কী বলা হয়? তো ওজোনস্ফিয়ার বলা হয়, কারণ এখানে ওজন আছে বলে ওজোনস্ফিয়ার বলা হয়, ঠিক আছে, ওজোনস্ফিয়ার বলা হয়। তোমাকে যদি ক্রমানুসারে সাজাতে বলতো তাহলে কী করতে তুমি বলো তো? প্রথমে কী বলো তো, এখানে যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস করার সময় নয়, কারণ এটা যেহেতু অ্যান্সার কী বলা হচ্ছে, তবুও অ্যান্সার কী বলার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোও কাজে লেগে যাবে। তো দেখো এখানে ট্রপোস্ফিয়ারটা হচ্ছে কী বলো তো? সব থেকে নিম্ন। তারপরে আমি কী বলি? স্ট্র্যাটোস্ফিয়ার, এটা 2 নম্বর, ঠিক আছে। তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, একই, এই একটাকে বলা হয় এইগুলো। বোঝা গেল? তারপর দেখো কী আছে, নয় কোশ্চেনটা কী আছে, মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরাম, ঠিক আছে, মিজোরাম আইজল, রাম, ঠিক আছে। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। আর মণিপুরের রাজধানী কি? ঠিক আছে, ইম্ফল। আর নাগাল্যান্ডের কোহিমা, ঠিক আছে। ডিমাপুর কোনো রাজ্যের রাজধানী নয়। তারপর দেখো 10 নম্বর কোশ্চেনটা কী আছে দেখো, যে 10 নম্বর কোশ্চেন, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ন্যাশনাল পার্ক অবভিয়াসলি তোমার রাজস্থানে অবস্থিত। রণথম্বর খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, রাজস্থানে অবস্থিত। আর সব থেকে ন্যাশনাল পার্ক কোথায় আছে বেশি বলো তো? রাজ্যগুলোর মধ্যে সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশে, বেশি আছে সব থেকে বেশি মধ্যপ্রদেশে। আর প্রথম আমাদের যে ইন্ডিয়ান প্রথম রাজধানী হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। প্রথমে আগে বলা হতো স্ট্যানলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার প্রথম ন্যাশনাল পার্ক, হচ্ছে তোমার 1936 সালে এই ন্যাশনাল পার্কটা হয়েছিল, করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, প্রথম। আর সব থেকে বেশি আছে মধ্যপ্রদেশে। টেরিটরির মধ্যে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সেগুলো হচ্ছে আন্দামানে সব থেকে বেশি আছে, আন্দামানে ন্যাশনাল পার্ক। আর রাজস্থানেতে বুঝতেই পারছো রণথম্বর হচ্ছে এটা। বোঝা গেল? বেশ। তারপরটা থেকে কী আছে, 11 কোশ্চেনটা দেখো, কোন নদীটি উৎপত্তি জম্মু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? তো তিস্তা নদী। এবং এখান থেকে একটা কোশ্চেন পড়ে যে তিস্তা নদীতে জয়ী বলে সেতুটা আছে, ঠিক আছে, জয়ী বলে যে সেতু, সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সেতু। তারপরে হচ্ছে ফারাক্কা, তারপরে হচ্ছে কী বলো তো? ফারাক্কা। আর তিস্তা নদী দিয়ে গেছে, এই যে তিস্তা নদী এইভাবে গেছে, তো তোমার এই পূর্ব দিকের অঞ্চলকে বলা হয় ডুয়ার্স অঞ্চল, ডুয়ার্স। আর পশ্চিম দিকের অঙ্কে বলা হয়, এটা অনেকবার পরীক্ষাতে, এই পশ্চিম দিকের অংশ বলা হয় তরাই। পূর্ব দিকের অংশ ডুয়ার্স মানে দরজা, আর পশ্চিম দিকে তরাই মানে পাহাড়ের পাদদেশ। আর এটা কোথায় গিয়ে পড়েছে? এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্রে গিয়ে পড়েছে। কোথায়? ব্রহ্মপুত্রের উপনদী। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট। এবং তিস্তাই হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরের সব থেকে বৃহৎ কী বলতো? নদী। বোঝা গেল? 12 নম্বর কোশ্চেনটা দেখো, যে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলে? গ্রস্ত উপত্যকা বলে, তাই না? দুটি স্তূপ পর্বতের মধ্যে থেকে গ্রস্ত উপত্যকা বলে, ঠিক। আর এখান থেকে একটা দেখো, ক্রেটার লেক বলে একটা জিনিস আছে, ক্রেটার লেক হচ্ছে কী বলতো? ক্রেটার লেক হচ্ছে তোমার উল্কাপিণ্ড পড়ে যাওয়ার পরে যে লেকগুলো তৈরি হয়, হ্রদগুলো তৈরি হয়, তাকে ক্রেটার লেক। যেমন লোনার, মহারাষ্ট্রের যে লোনার আছে,
এই লোনার লেকটা হচ্ছে ক্রেটার লেক, এবং এটা দেখতে অনেকটা কী বলতো একদম হলুদা ভাব, পাথরগুলো হলুদের জন্য জলটাও হলুদ দেখা যায়। এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে পড়ে, অনেকবার পড়েছে। যা কথা বলছি প্রত্যেকটাই কোশ্চেনের পয়েন্ট অফ ভিউতেই বলছি আর কি। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো বুঝতেই পারছো গুজরাটে অবস্থিত, কেউ জানে না, সবাই জানে। এবং কান্ডালাটা হচ্ছে নিঃশুল্ক, এবং কান্ডালাটা হচ্ছে গুজরাটের সর্ববৃহত্তম বন্দর, বুঝে গেল? তা আমাদের জিওগ্রাফি থেকে 6খানা কোশ্চেন ছিল, 6 আর 7 13খানা কোশ্চেন আমাদের এখানে পেয়ে গেলে তোমরা। ওকে, বেশ। তারপর দেখো কি আছে, পলিটি থেকে এসেছিলো 2খানা। পলিটি থেকে আজকে যে পরীক্ষাটা হলো সেটা হচ্ছে 2খানা এসেছিলো। পলিটি থেকে তবু হাত দিয়েছে, কিন্তু আর্ট অ্যান্ড কালচার বলো বা তোমার ইকোনমিক্স বলো একটাও দেয়নি, যদিও একটা দুটো দেওয়া দরকার আমার মতে আর কি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময়সীমা কত? ঠিক আছে, 65 বছর, সময়সীমা 65 বছর। এবং দেখো 15 কোশ্চেনটা কী দিয়েছে দেখো, যে সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার ঘোষণা করার কথা বলা হয়েছে? ঠিক আছে, তো ন্যাশনাল, মাথা রাখো, ন্যাশনাল এমার্জেন্সি হয় 352-তে, ঠিক আছে, ন্যাশনাল। আর স্টেট এমার্জেন্সি হয় 356-তে। স্টেট কোনো রাজ্যে দেখা গেলো যে পলিটিক্যাল এমার্জেন্সি আছে বা কোনো কিছু বিষয় আছে, সেখানে 356 লাগায়। আর 360 হচ্ছে ফাইন্যান্স ইমার্জেন্সি, ফাইন্যান্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ফাইন্যান্স। আজ পর্যন্ত কী বলতো, আজ পর্যন্ত আমাদের ফাইন্যান্স এমার্জেন্সি কোথাও মানে ইন্ডিয়াতে লাগেনি আজ পর্যন্ত, লাগারই কথা, মানে না লাগলেই ভালো আর কি। ফাইন্যান্স এমার্জেন্সি অনেকবার পরীক্ষাতে পড়ে যে এদের মধ্যে কোনটি লেগেছে কোনটি লাগেনি, ঠিক আছে। তো সব থেকে এই যে স্টেটের মধ্যে সব থেকে বেশি প্রথমে লেগেছে পাঞ্জাবে, ঠিক আছে, পাঞ্জাবে, আর সব থেকে বেশি লেগেছে পাঞ্জাবে, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলে 4বার হয়েছে আজ পর্যন্ত, 4বার, ঠিক আছে। 1962-তে লেগেছে, 1968-তে লেগেছে, আর 1970-এ লেগেছে, আর 71-এ লেগেছে, 1970-এ লেগেছে আর 71-এ লেগেছে, বুঝতে পেরেছো? এই 4টে বছরে আমাদের এই 356 ওয়েস্ট বেঙ্গলে লেগেছে। পরীক্ষাতে পড়ে, অনেকবার পড়ে, তোমরা জেনে নেবে, হ্যাঁ, বেশ। তারপরে দেখো সায়েন্স থেকে এসেছে কত, 9খানা কোশ্চেন। সায়েন্স থেকে কতখানা হচ্ছে, 9খানা কোশ্চেন। মানে এখানে কিন্তু সত্যি মোটামুটি কি বলবো, মোটামুটি 40% কোশ্চেন তোমার সায়েন্স থেকে এসেছে। এবার সায়েন্স থেকে কিন্তু এখন জোর দিচ্ছে, বিশেষ করে রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডটা। তো দেখো প্রমাণ বায়ুচাপ তাপমাত্রা এনটিপি, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 গ্রাম মোলের সব গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, সবাই জানে 22.4 লিটার। কোথায় আছে? ডি, কোথায় আছে বলো? ডিতে হচ্ছে, তাই না? ডি উত্তরে আছে তোমার, প্রমাণ বায়ুমণ্ডলের চাপে আছে কী বলো তো? ডি। যে কোনো তোমাকে যদি বলে কার্বন ডাইঅক্সাইড বলে, অক্সিজেন বলে, যে কোনো গ্যাস হলেই হবে, ঠিক আছে। গ্যাস হলেই তোমার 1 গ্রাম অণু যদি হয় তাহলে 22.4 লিটার, কথায় মাথা রাখো। তারপর দেখো কি আছে, 17 কোশ্চেনটা কী দিয়েছে দেখো, 9খানা কোশ্চেনের মধ্যে দেখো কী আছে, যে নিচের কোন ক্ষুদ্রাংশের অংশ নয়? ডিওনিয়াম, ঠিক আছে, ইলিয়াম, জেজুনাম, এই মিউকাস নয়। মিউকাস পর্দাটা যে ক্ষুদ্রান্তে থাকে, কোথায় থাকে বলো তো? ক্ষুদ্রান্তে, মিউকাস পর্দা, ঠিক আছে, ক্ষুদ্রান্তে থাকে। তারপর দেখো কি আছে, নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়? সবাত শ্বসন, ক্রেবস চক্র তো বটেই, গ্লাইকোলাইসিস তো বটেই। এখানে দেখো ফার্মেন্টেশনটা এখানে দেখো আগে বলতে হবে তোমাকে সবাত শ্বসন, রবাত শ্বসন কাকে বলে। যে যদি অক্সিজেনের উপস্থিতিতে হয় তাহলে সেটা হচ্ছে সবাত শ্বসন, অক্সিজেনের অনুপস্থিতিতে যদি হয় সেটা হচ্ছে অবাত শ্বসন। কিন্তু এই ফার্মেন্টেশনটা অক্সিজেনের উপস্থিতিতেও হয়, অনুপস্থিতিতেও হয়। তার মানে কি এখানে দুটোই ঢুকে আছে ফার্মেন্টেশনটা। কিন্তু একটা কথা দেখো সালোক সংশ্লেষে এটা শ্বসনের সঙ্গে কোনো সংযোগ স্থাপন নয়, মানে কোনো সংযোগ, মানে কোনো সম্পর্ক নেই। সুতরাং এটাই হচ্ছে কি বলতো সালোক সংশ্লেষের উত্তর, ঠিক আছে, সালোক সংশ্লেষ। বোঝা গেল? বেশ, কি বলছে দেখো, যে ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরির নাইক্রোম যে ব্যবহার করা হয় সেটা কি? নাইক্রোম কি? ঠিক আছে, নাইক্রোম তার। নাইক্রোমে কী থাকে বলো তো? নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে, আর লোহা থাকে। নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে, লোহা থাকে। যেটা তৈরি করে সেটাতে কি থাকে? সেটা সেই ধাতুর যে নাইক্রোম ধাতু আছে সেটা, এটা উচ্চ রোধ যদি না হয় তাহলে কি বলতো? গরম হবে না, আর গরম না হলে জ্বলবে না, আর জ্বল না হলে আলো দেবে না। তাহলে এটা হচ্ছে উচ্চ রোধ যদি হয় তাহলে উচ্চ গলনাঙ্ক হবে, তাই না? উচ্চ গলনাঙ্কও হবে। এই নাইক্রোম তারের গল্প এটাই। বোঝা গেল কি বলো? বেশ, তারপরে কি আছে দেখো, বেমানান শব্দটির জোটটি চিহ্নিত করুন। তাহলে ক্যাফি থেকে কফিন, ঠিক আছে, কফিতে ক্যাফিন পাওয়া যায়।
কুইনাইন কোথায় পাওয়া যায় বলো তো? সিনকোনা গাছে পাওয়া যায়, সিনকোনা গাছে পাওয়া যায়, আমাদের যেটা আমাদের সিনকোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন, ঠিক আছে। আর নিকোটিন তো তামাক, ঠিক আছে। আর ধুতরা গাছ থেকে ডাটুরিন পাওয়া যায়, রেসার পেন থেকে সর্বগন্ধা পেয়ে যায়, ঠিক আছে। তাহলে কুইনাইন থেকে সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের ভুল, এইটা বোঝা গেল। বেশ, এটা কিন্তু সায়েন্সের কোশ্চেন। দেখো, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহ প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? তো কোন রোগটি হয় দেখো, কলেরা তো হয় না, কলেরা তো জল থেকে হয়, ঠিক আছে। মেনিনজাইটিস তো ব্রেন থেকে হয়। এই দুটো ফ্যারেঞ্জাইটিস আছে ব্রঙ্কাইটিস, দুটোই কিন্তু বায়ুঘটিত রোগ, বায়ুঘটিত রোগ, এবং দুটোই কিন্তু ভাইরাস ঘটিত রোগ। কিন্তু আমরা যেটা ম্যাক্সিমামটা হয় সেটা হচ্ছে ফ্যারেঞ্জাইটিস। সেটা কি বলতো, আমাদের ফুসফুসের যে দূষিত পদার্থ যেগুলো যে ফুসফুসে যদি ঢুকে যায় তাহলে আমাদের ফ্যারেঞ্জাইটিস হয়। অ্যাকচুয়ালি স্মোক দুটোতেই হয়, ঠিক আছে। কিন্তু দূষিত পদার্থযুক্ত ধোঁয়া তো আছেই, তার সঙ্গে দূষিত পদার্থ যদি হয় তাহলে হচ্ছে ফ্যারেঞ্জাইটিস, বোঝা গেল। বেশ, তারপর দেখো কি আছে, 22-এর কোশ্চেনটা কি আছে দেখো, সোনার রাসায়নিক চিহ্ন কি? সোনার রাসায়নিক তো বুঝতেই পারছো, ওয়ারাম বলে, AU। আর সোনাটা হচ্ছে কি বলতো, সব থেকে নমনীয় ধাতু, কি কতবার এসেছে, নমনীয় ধাতু। আর এটা কি বলতো, একদম তড়িৎ রাসায়নিক শ্রেণীর নিচে অবস্থিত, তড়িৎ রাসায়নিক শ্রেণীর একদম নিচে অবস্থিত। এরা কি বলতো, এরা রাসায়নিক বিক্রিয়াতে নিষ্ক্রিয়, রাসায়নিক বিক্রিয়া করে না, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া এরা করে না, যার জন্য এরা দীর্ঘদিন চকচকে থাকে, একদম তাদের নিজস্ব রঙটা থাকে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু দেখো এজি মানে হচ্ছে কি বলতো, রূপাটাকেও বলা হয় মুদ্রা ধাতু, এগুলোকে মুদ্রা ধাতু। কোন সময় মুদ্রা ধাতু কোনগুলো বলো তো? CU কপার, AU, তারপর হচ্ছে AG, এই তিনটাই হচ্ছে তোমার মুদ্রা ধাতু। এগুলো দিয়ে কখনো না কখনো আমাদের পৃথিবীতে মুদ্রা মানে তৈরি হয়েছে, ঠিক আছে। কখনো কপারে আগে হয়েছিল, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের সময়ে। সোনা তো হয়ই এমনি, সিলভারেরও আমাদের হয়। তাহলে এই যে এটা হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে। এটা জিতে হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে। তারা আমাদের সোনার রাসায়নিক সংকেত হচ্ছে AU। খুব সহজ, কোনো গল্পই নেই একদম, কেউ যদি একটু ভালো করে দেখে তাহলে অটোমেটিক হয়ে যাবে। দেখো, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। SI পদ্ধতিতে জুল। ফারেনহাইট তো তাপমাত্রা, আর সেলসিয়াস হচ্ছে কি বলতো, তাপমাত্রা। সিজিএসের তাপমাত্রা সেলসিয়াস, তাপ বলেছে তাহলে আমাকে ক্যালোরি নিতে হবে, ঠিক না। এবং এই যে জুল দেখছো, কার্যের একক হচ্ছে জুল, ঠিক আছে। কার্যের এককে জুল বলে, বোঝা গেল। তারপর দেখো কি হচ্ছে, 24 কোশ্চেনটা কি দিয়েছে দেখো, 24 কোশ্চেন হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে হিউমিডিটি কাকে বলে? হিউমিডিটি আর্দ্রতাকে বলে। আর আর্দ্রতা মাপে কিসে? ব্যারোমিটারকে চাপ মাপে। গ্রো মানে হচ্ছে আর্দ্রতা, আমি কতবার বলেছি, ঠিক আছে। গ্রো মানে হচ্ছে আর্দ্রতা, ঠিক আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আর্দ্রতা মাপে। আর থার্মোমিটার মানে বুঝতে পারছো, উষ্ণতা মাপে। আর ড্রো মানে ডেনসিটি, বলেছিলাম না, ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে ঘনত্ব, তাহলে পদার্থের ঘনত্ব মাপে কিসে বলতো? হাইড্রোমিটারে। আর হাইগ্রোমিটারে কি মাপে? আমাদের হিউমিডিটি মাপে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে উত্তর, হাইগ্রোমিটার। ওকে, বেশ। তারপর দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একখানা কোশ্চেন, যদিও একটা কোশ্চেন দিয়েছে তবুও বলা যায় খুব ভালো দিয়েছে। একটাই কোশ্চেন দিয়েছে, কিন্তু দিয়েছে বটে, মানে মেনে নেওয়া যায়। দিন রাত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে একখানা কোশ্চেন। ওই জন্যই বলি, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে তোমরা স্ট্যাটিক জিকেটাকে বেশি করে গুরুত্ব দাও, তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে অটোমেটিক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কী আছে দেখো, যে সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেটের বিশ্বকাপে উইকেট সংগ্রহ করে মোহাম্মদ শামি কতগুলো উইকেট পেয়েছিলেন? 24খানা, সবাই জানো তোমরা, ঠিক আছে। তিনি কিন্তু অর্জুন পুরস্কার পেলেন, ঠিক আছে। এই 2024-এ অর্জুন পুরস্কার তিনি পেলেন। ওকে, অর্জুন পুরস্কার তিনি পেলেন, বোঝা গেল। তো দেখো, আমাদের 25খানা কোশ্চেন খুব ভালো জায়গা থেকে দিয়েছে, খুব সহজ কোশ্চেন দিয়েছে। কেউ যদি একটু পড়াশোনা করেছে তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবে আশা করছি, ঠিক আছে। তো চলো, আজকে এই ক্লাসে এইটুকুই, ঠিক আছে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখবে অবশ্যই। ওকে, তো থ্যাংক ইউ।